ইসরায়েলের গর্ব আয়রন ডোম কি তবে এবার ব্যর্থ হতে চলেছে? মধ্যপ্রাচ্যের আকাশে এমন কি উড়ালো ইরান যা র্যাডারের চোখে ধুলো দিয়ে সোজা শত্রুর ঘরে আঘাত আনতে পারে? আপনারা হয়তো শাহিদ 136-এর নাম শুনেছেন, যার ভয়ে একসময় ইউক্রেন থেকে ইসরায়েল তটস্থ ছিল। কিন্তু আজ আমি আপনাদের এমন এক অদৃশ্য দানবের কথা বলবো যা ইরান গোপনে তৈরি করে নিয়েছে এবং যা যুদ্ধের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। এটি এমন এক প্রযুক্তি যা আমেরিকার মতো সুপার পাওয়ারের ঘুম হারাম করে দেওয়ার ক্ষমতা রাখে। দর্শক, ভাবুন তো, একটা ড্রোন যাকে রাডার দেখতে পায় না, ডিফেন্স সিস্টেম ধরতে পারে না, আর চোখের পলক ফেলার আগেই টার্গেটে গিয়ে আঘাত আনে। এখন যদি আমি বলি এই ড্রোনটা আমেরিকার না, ইসরায়েলেরও না, এই ড্রোনটা ইরানের, তবে প্রশ্ন উঠবে, ইরান কি সত্যি সেই স্তরে পৌঁছে গেছে ভাই, যেখানে তারা স্টেলথ টেকনোলজি ব্যবহার করে ড্রোন বানাতে পারছে, যে প্রযুক্তি এতদিন শুধু সুপার পাওয়ার দেশগুলোর হাতেই ছিল? আর যদি এটা সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য কি আজই বদলে গেল? ইসরায়েলের আয়রন ডোম কি এবার সত্যি অন্ধ হয়ে যাচ্ছে? দর্শক, আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ড্রোন নিয়ে নয়। এটা এমন এক প্রযুক্তির গল্প যেটা ভবিষ্যতের যুদ্ধে কে বাঁচবে আর কে হারবে সেটা ঠিক করে দিতে পারে। এই প্রতিবেদন শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কেন আমি বলছি ইরানের এই একটাই ড্রোন পুরো গেমটা পাল্টে দিতে পারে। চলুন ধাপে ধাপে সমস্ত তথ্যগুলো জেনে নিন। কেন বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা হঠাৎ নড়ে চড়ে বসেছেন? কেন এই ড্রোনকে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে? দেখুন, ইরানের ড্রোন টেকনোলজি নিয়ে একটা বিশাল বড় খবর সামনে এসেছে। ইরান তাদের সেনাবাহিনীতে হাদিদ 110 নামের ড্রোনটি পুরোপুরিভাবে সামিল করে নিয়েছে। আর এই হাদিদ 110 ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। দর্শক, এটা সেই ড্রোন যেটা স্টেলথ টেকনোলজি দিয়ে তৈরি। এটা ইরানের প্রথম এমন ড্রোন যাতে স্টেলথ টেকনোলজি রয়েছে। দেখুন, যুদ্ধ পরবর্তী মাত্র কয়েক মাসের মধ্যেই এই খবর চলে এলো যে হাদিদ 110 ড্রোনটি আসলে একটি স্টেলথ টেকনোলজির ড্রোন। এবার বিষয়টা একটু ভালো করে বুঝুন। এখন ইরানের এই ড্রোনের মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেল যে ইরানের হাদিদ 110 ড্রোনটিতে স্টেলথ টেকনোলজি আছে। অর্থাৎ ইরান তাদের ড্রোনের ক্ষেত্রে স্টেলথ টেকনোলজি বা অদৃশ্য হওয়ার প্রযুক্তি হাসিল করে ফেলেছে, যা এতদিন সুপার পাওয়ারদের হাতে ছিল। এখন যদি খুব সহজ ভাষায় বলি যে এই স্টেলথ টেকনোলজি আসলে কি এবং কিভাবে কাজ করে, আর এই ড্রোনের সবচেয়ে বড় গুণ কি? দেখুন, এই ড্রোনের সবচেয়ে বড় ক্ষমতা হলো এটা র্যাডারকে অনায়াসেই ধোঁকা দিতে পারে বা চাকমা দিতে পারে। আপনারা শাহিদ 136-এর নাম তো শুনেছেন। ইরানের এই ড্রোনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটাকে ব্যবহার করেছে এবং দারুণ সাফল্য পেয়েছে। ইসরায়েলে যে হামলাগুলো হয়েছিল সেখানেও শাহিদ 136-এর ব্যবহার করা হয়েছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এই ড্রোনের প্রশংসা করেছিলেন। কিন্তু এই যে নতুন হাদিদ 110 ড্রোন, এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এতে স্টেলথ টেকনোলজি আছে যা শাহিদ 136-এ নেই। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এটা শাহিদ 136-এর থেকেও বেশি আক্রমণাত্মক এবং উন্নত প্রযুক্তির। স্টেলথ টেকনোলজি থাকার কারণে এটাকে র্যাডারে ধরা বা ক্যাপচার করা অত্যন্ত কঠিন। আর যদি কোনো র্যাডারে ধরা না পড়ে, তবে সেটা যে কি পরিমাণ ভয়ানক ধ্বংসলীলা চালাতে পারে তা আন্দাজ করাও মুশকিল। তাহলে দেখুন, এর প্রথম গুণ তো হলো এটা স্টেলথ টেকনোলজি দিয়ে তৈরি, যা প্রমাণ করে যে ইরানের এয়ার সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা এখন এমন স্তরের প্রযুক্তি হাসিল করে ফেলেছেন যেখানে ড্রোনেও স্টেলথ টেকনোলজি ব্যবহার হচ্ছে। দ্বিতীয় যে বিশেষত্বটি এটিকে আলাদা করে তা হলো এর স্পিড বা গতি। দেখুন, এতদিন ইরানের কাছে যে ড্রোনগুলো ছিল সেগুলো সস্তা হতো এবং অনেক দূর পর্যন্ত যেত, কিন্তু সেগুলোর গতি ছিল কম। কিন্তু এই হাদিদ 110-এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর স্পিড।
তাহলে প্রথম কোয়ালিটি হলো স্টেলথ টেকনোলজি, আর সেকেন্ড হলো এর স্পিড। খবরগুলোতে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই হাদিদ 110 সম্পর্কে যা বলা হয়েছে তা হলো জেট ইঞ্জিনের উপরে নির্ভর করে তৈরি এই হাদিদ 110 নিজের টার্গেট বা নিশানায় পৌঁছাতে খুবই কম সময় নেয়। এটা শত্রুপক্ষকে ডিটেক্ট করা বা ট্র্যাক করা বা মোকাবিলা করার জন্য খুব সামান্য সময় দেয়। অর্থাৎ শত্রুর সেনাবাহিনী একে ট্র্যাক করার সুযোগ খুব কম পায়। আর এর বড় কারণ হলো এর প্রচণ্ড গতি এবং স্টেলথ টেকনোলজি। মানে বুঝতেই পারছেন, যদি ইসরায়েলে হামলা হয় তবে ইসরায়েলের জন্য একে ট্র্যাক করা খুব কঠিন হবে। আর যদি স্পিড বেশি হয় তবে কাউন্টার অ্যাটাক করা বা ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম, থার্ড বা এই ধরনের অন্যান্য ডিফেন্স সিস্টেমের পক্ষে একে আটকানো অসম্ভব কঠিন হয়ে দাঁড়াবে। এই কারণেই এটাকে এত বিশেষ বলে মনে করা হচ্ছে। দেখুন, এই ড্রোনটি সম্প্রতি 5 দিনের অ্যান্টি টেররিজম এক্সারসাইজ 2025-এ ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি যে ইরান সম্প্রতি এশীয়ভুক্ত দেশগুলোর সাথে মিলে একটা বড় সন্ত্রাস বিরোধী মহড়া করেছিল, সেখানেও এই ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সমস্ত পরীক্ষায় সফল হওয়ার পরেই ইরান এটাকে পুরোপুরিভাবে বা ফুল ফ্লেজলি তাদের এয়ারফোর্সে সামিল করেছে। আসলে গত বছরই এই ড্রোনটি প্রথমবার সামনে আনা হয়েছিল। ইরানের সুপ্রিম লিডার আলী খামিনি সাহেবের সামনে সর্বপ্রথম এই ড্রোনটি পেশ করা হয়েছিল। তারপর ধীরে ধীরে এতে আরও আধুনিক উন্নত এইসব অ্যাডভান্স সিস্টেম লাগানো হয়েছে। এর স্টেলথ টেকনোলজি নিয়ে অনেক ক্রস টেস্ট করা হয়েছে, যেমন এটা কি র্যাডারে ধরা পড়ছে, শত্রু দেশ কি তাদের র্যাডার দিয়ে একে ধরতে পারবে, বা ডিফেন্স সিস্টেম কি একে আঘাত করতে পারবে। এই সমস্ত কঠিন পরীক্ষার পর এটা দেখা গেছে যে ইরান এখনো পর্যন্ত যত ড্রোন বানিয়েছে তার মধ্যে এটা সবচেয়ে উন্নত, সবচেয়ে দ্রুত গতির। এর রেঞ্জ বা পাল্লা হলো 500 কিলোমিটার। হ্যাঁ, বাকি ড্রোনগুলো হয়তো এর চেয়ে বেশি দূরত্বে যায়, কিন্তু সেগুলোর গতি কম থাকে। এটা মাত্র 500 কিলোমিটার যায় ঠিকই, কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে যায়। আর যেহেতু এতে স্টেলথ টেকনোলজি আছে, তাই এটা প্রায় অদৃশ্য থাকে। অর্থাৎ ইরান যদি চায় তবে তাদের জাহাজ বা শিপ থেকে এই ড্রোন লঞ্চ করতে পারে। ইরান তাদের জাহাজে এই ড্রোন বসিয়ে ইসরায়েলের একদম কাছে গিয়ে হামলা চালাতে সক্ষম। ওমান উপসাগর হোক বা পারস্য উপসাগর, এই পুরো এলাকায় এই ড্রোনের কারণে ইরান একটা বড় আপার হ্যান্ড বা সুবিধা পাবে। এটাকে সুসাইডাল ড্রোন বা আত্মঘাতী ড্রোন বলা হচ্ছে। অর্থাৎ এতে ওয়ারহেড বা বিস্ফোরক লোড করে যদি ছেড়ে দেওয়া হয় তবে এটা খুব নিখুঁতভাবে নিশানায় গিয়ে হামলা করে, গতির সাথে হামলা করে, এবং এর স্টেলথ টেকনোলজি এটাকে সবচেয়ে ঘাতক এবং প্রাণঘাতী করে তুলেছে। অর্থাৎ আগামী দিনে আমরা দেখতে পারি ইরানের এই প্রযুক্তি, যতদূর আমি বুঝতে পারছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্টেলথ টেকনোলজি। যখন আমরা কোনো অস্ত্রের বা ওয়েপেনের কথা বলি তখন এটা বোঝা খুব জরুরি যে কোনো দেশ যদি নতুন কোনো অস্ত্র, ড্রোন বা জেট বানায় তাতে ব্যবহৃত প্রযুক্তির লেটেস্ট ভার্সানটা কি। যদি সেটা আগের ভার্সানের চেয়ে উন্নত বা অ্যাডভান্স হয় তবে অনেক বেশি কার্যকর হয়। আর এই যে স্টেলথ টেকনোলজি, আপনারা হয়তো প্রথমবার ইরানের ব্যাপারে শুনছেন যে তাদের কোনো ড্রোন বা অস্ত্রে স্টেলথ টেকনোলজি লাগানো হয়েছে। তাই এখন এটা দেখার বিষয় হবে যে এখান থেকে এগিয়ে ইরান কি তাদের বাকি জেট বিমানগুলোতেও এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করতে পারবে। আমার বিশ্লেষণ ও অনুমান বলছে যদি এই ড্রোনে তারা সফল হয়ে থাকে তবে বাকি প্লেন বা বিমানগুলোতেও তারা সফল হতে পারে। আর যদি সেটা হয় তবে এটা ইরানের জন্য একটা বিশাল বড় গেম চেঞ্জার প্রমাণিত হবে। এটা ইরানের জন্য একটা অত্যন্ত ঘাতক অস্ত্র হবে এবং আমেরিকা ও ইসরায়েলের জন্য এটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। দর্শক, এই ভিডিওর শেষে এসে একটা কথা পরিষ্কার, ইরানের হাদিদ 110 শুধু আর একটা ড্রোন নয়, এটা ইঙ্গিত এই কথার যে যে দেশটাকে বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে চেপে রাখা হয়েছিল, আজ সেই দেশটাই নীরবে এমন এক প্রযুক্তি দাঁড় করিয়েছে যেটা আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তিকেও
নতুন করে ভাবতে বাধ্য করছে। আমি এখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করিনি, আমি শুধু প্রযুক্তির ভাষায় রাজনীতিটা পড়ার চেষ্টা করেছি। কারণ আধুনিক যুদ্ধে জয় পরাজয় ঠিক হয় স্লোগানে নয়, টেকনোলজিতে। আজ ইরান যদি ড্রোনে স্টেলথ টেকনোলজি ব্যবহার করতে পারে, তাহলে কাল তারা সেটা জেট ফাইটারেও ব্যবহার করতে পারবে। এই আশঙ্কাটা অমূলক নয়, বরং ইতিহাসের ধারাবাহিকতা। ভূ রাজনীতিতে একটা পুরনো কথা আছে, যেদিন কোনো দেশ নূতন প্রযুক্তির দরজা খুলে ফেলে, সেদিন আর তাকে আগের জায়গায় আটকে রাখা যায় না। হাদিস 110 ঠিক সেই দরজাটাই খুলে দিয়েছে। এটা ইরানের জন্য শক্তি, আর আমেরিকা ও ইসরায়েলের জন্য স্পষ্ট সতর্ক সংকেত। বছরের পর বছর ধরে যে দেশটির উপর নিষেধাজ্ঞা, স্যাংশন চাপিয়ে রাখা হয়েছে, তারা যখন আমেরিকার B2 বম্বারের মতো প্রযুক্তি নিজেদের ড্রোনে নিয়ে আসে, তখন এটা প্রমাণ হয় যে যুদ্ধের ময়দানে এখন আর শুধু সুপার পাওয়ারদের একচ্ছত্র আধিপত্য নেই। আমার পর্যবেক্ষণ বলছে, এই ড্রোন ইসরায়েলকে শুধুমাত্র সামরিকভাবে নয়, বরং মানসিকভাবেও চাপে ফেলার জন্য তৈরি করা হয়েছে। কারণ যখন শত্রু অদৃশ্য হয়, তখন ভয়টা অস্ত্রের চেয়েও বেশি কাজ করে। আগামী দিনে আমরা হয়তো দেখব আকাশপথের যুদ্ধে এক নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে ইরান আর ডিফেন্সিভ নয়, বরং অফেন্সিভ মুডে খেলবে। আর এই প্রযুক্তি যদি তাদের মিসাইল সিস্টেমেও যুক্ত হয়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো নতুন করে আঁকতে হতে পারে। আমার এই বিশ্লেষণ এবং ইরানের এই নতুন পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত? ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কি এই অদৃশ্য শত্রুকে রুখতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর